জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি, বললেন চরমোনাই পীর। বাংলাদেশে পিআর সিস্টেমে নির্বাচন সম্ভব নয়, মন্তব্য সালাউদ্দিনের। সরকারি চাকরি থেকে অপসারণের পরিবর্তে যুক্ত হচ্ছে বাধ্যতামূলক অবসর। ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় যশোরের 5 জনের মৃত্যু। যশোর জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন। এবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জোটবদ্ধ ইসলামী দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। আজ বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশের সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দল নিয়ে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে জানিয়ে চরমোনাই পীর বলেন, এই ঐক্য গড়তে পারলে আগামী দিনে আমাদের হাতেই আসবে রাষ্ট্র ক্ষমতা। তিনি আক্ষেপ করে বলেন, আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাইনি, কারণ আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা 54 বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি, কিন্তু ইসলামী দলগুলোকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যে যত শতাংশ ভোট পাবে তাদের তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। এটা এখন জনগণের দাবি, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। এ সময় তিনি বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচনে আসা উচিত বলে মত দেন। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যারা পিআর সিস্টেমে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা। বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানাবেন আশা তার। অবশেষে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন হচ্ছে। কর্মচারী সংগঠনগুলো অধ্যাদেশ বাতিলের আন্দোলন করলেও এখন তারা সংশোধনে সম্মত হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতারা 1979 সালের সরকারি চাকরি বিশেষ বিধান যেসব ধারা সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ ঢুকেছে তা বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। সরকারি চাকরি অধ্যাদেশে অনানুগত্যের যে ধারা নতুন করে যুক্ত হয়েছে তা বাদ দিতে উভয় পক্ষ সম্মত হয়েছে। চাকরি থেকে অপসারণের যে ধারা অধ্যাদেশে ঢুকেছে তাও বাদ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে বাধ্যতামূলক অবসরের ধারা যুক্ত হয়েছে। সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে আহ্বায়ক করে গঠন করা উপদেষ্টা কমিটি ও কর্মচারী নেতৃত্বদের মধ্যে গত 25 জুন অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। দিনভর এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে যশোরে বিশেষ আলোচনা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে এই দুর্ঘটনায় যশোরের 5 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। নিহতরা হলেন যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধু গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান এবং একই গ্রামের আব্দুল হালিম, পাগলাদা গ্রামের মৃত ইনসান আলীর ছেলে ডাক্তার জালাল এবং একই গ্রামের মোহাম্মদ বাপ্পির ছেলে ও দুর্ঘটনা কবলিত বাসের হেল্পার আসিফ। এছাড়াও নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া গ্রামের জিল্লুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ বিকেলে আসিফ ও জালালের মরদেহ বাড়িতে আনা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নামাজে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্ঘটনা সম্পর্কে জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
যশোর জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন হয়েছে আজ। জেলা শিল্পকলা একাডেমিতে এই উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি.এস. আইয়ুব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সহ অন্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতীতের সকল বিভেদ ভুলে এখন সময় ঐক্য তৈরির। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছে, এখনো রাখছে, তার প্রতিদান দেওয়ার সময় এসেছে। বিগত দিনের মতো জনগণের সকল সুখ দুঃখের সাথী হতে হবে। মাগুরার সালেখা উপজেলার 2024-25 অর্থ বছরের কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও গাছের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের সালেখা প্রতিনিধি জসিম উদ্দিন জানান, আজ সকালে উপজেলা চত্বরে মাগুরা জেলার জেলা প্রশাসক ওহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সালেখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিনের সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধান আবাদের জন্য 2250 জনকে 5 কেজি করে আমন ধান বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার বিতরণ করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে দীর্ঘ 4 যুগ পরে খাউলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনভর বৃষ্টির মধ্যে উৎসবমুখর পরিবেশে কাউন্সিল ও দ্বিবার্ষিক সম্মেলন হয়। মোরেলগঞ্জ প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, সভাপতি পদে সেলিম মিয়া, সাধারণ সম্পাদক পদে এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মাস্টার আব্দুল আলিম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বিবার্ষিক এই সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাগেরহাট 4 আসনের মনিটরিং টিমের সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিল পরিচালনা মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপির নেতা সর্দার ওহিদুল ইসলাম পল্টু। যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীর প্রাথমিক শনাক্তকরণ এবং প্রাথমিক হস্তক্ষেপ বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। আজ দিনব্যাপী এই প্রশিক্ষণ হয়। সিবিআর এর সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবক যুবতীদের অর্থপূর্ণ অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি শীর্ষক প্রকল্পের আওতায় কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ হয়। লিলিয়ান ফান্ডস নেদারল্যান্ডের অর্থায়নে এবং সেন্টার ফর ডিসএবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি এর সহযোগিতায় এই প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা প্রতিনিধিবৃন্দ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এশিয়ার দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পয়েন্ট্রাং সেনওয়াত্রার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী ব্যাংককে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করেন। তারা দাবি করেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় ক্রমবর্ধমান ক্ষোভ এই বিক্ষোভ উস্কে দেয়। শনিবার বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। তারা 15 জুনের একটি কথোপকথনের ক্ষুব্ধ। হুন সেন বর্তমানে কম্বোডিয়ান সিনেট সভাপতি। তিনি এখন তার দেশে যথেষ্ট প্রভাবশালী। ইংল্যান্ডের অন্য পক্ষের কথা না শোনার জন্য হুনকে অনুরোধ করেছেন বলে অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তাদের কথোপকথনে একজন সেনা কমান্ডারেরও নাম উঠে আসে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।